না 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 না, কিচ্ছু ভালো লাগছে না। আরে কিছুতেই তো কিচ্ছু হচ্ছে না। কি হচ্ছে না মহারাজ? আমি থাকতে কোথায় কি আটকাচ্ছে? জলও পড়ছে, পাতাও নড়ছে। পাগলা হাতি মাথা নাড়ছে আর মন্ত্রী মশাই যা ঝাড়ার ঝেড়ে যাচ্ছে। হচ্ছে না কি বলছেন মহারাজ? হ্যাঁ, হবার আর কি বাকি আছে? হ্যাঁ, নড়ছে, পড়ছে, ঝাড়ছে। বলি হচ্ছেটা কি? না না, গোপাল বলছে ঝেড়ে কাটতে। কি গোপাল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ধরে নিন কতকটা তাই। তবে যা শুনেছেন শুনেছেন, এবার চেপে যান। বেশি ঝাড়াঝাড়ি করলে যে হাটে হাঁড়ি ভেঙে যাবে। আরে ভাঙতে আর বাকি আছে কোথায়? ভেঙেই তো যাচ্ছে। রাজ্যের কোথাও তো কোনো উন্নতি চোখে পড়ছে না। ও দুঃখে দুঃখে আমার মনটা কেমন ভারী হয়ে যাচ্ছে। কি করে কি হবে মহারাজ? রাজকোষে যে টান পড়েছে। কেন কেন কেন? টান পড়লো কেন? তার মানে তো আয় থেকে ব্যয় বেশি হচ্ছে। নর্দমা হয়ে গেছে মহারাজ। রাজকোষের অর্থ পচা জলের মতো হুড়হুড় হুড়হুড় করে গলে যাচ্ছে। উমা, নর্দমার জলে গন্ধ, রাজ্যের উন্নতিও বন্ধ। বন্ধ বললেই হলো? রাজ্যের উন্নতি বন্ধ মানে তো ওই প্রজাদেরও উন্নতি বন্ধ। আমার গণনা বলছে ঘোর দুর্দিন আসছে। রাজ্যের মান সম্মান সব রসাতলে যাবে। রাহুর নজর পড়েছে, শনির দোষ কাটাতে হবে। সর্বনাশ! কিন্তু এত অর্থ সব যাচ্ছে কোথায়? কি আর করবেন মহারাজ? কি করে সামলাবেন? হ্যাঁ, এত বড় রাজ্য চালাতে গেলে ব্যয় তো কিছু হবেই মহারাজ। আর সর্ষের মধ্যেই ভূত থাকলে তাকে তাড়াবেনি বা কি করে? তবে তারও ব্যবস্থা আছে। হ্যাঁ, ব্যবস্থা আছে বলছো? মানে ওই যা হয়, ওঝা ডেকে ঝাঁটা পেটা করতে হবে। একে রাজ্যের এই অবস্থা, তার উপর আবার ভূত টুত ডেকে গোপালটা ভয় দেখাচ্ছে। ভাবুন একবার মহারাজ। না না, আমার তো মনে হচ্ছে মন্ত্রীমশাই ঠিকই বলেছেন। রাজ্যে শান্তি আর শৃঙ্খলা রাখার জন্যই খরচ তো করতেই হবে। সুরীর সাক্ষী মাতাল। তলায় তলায় রাজকোষ ফাঁকা করে এখন একেবারে গলায় গলায় বন্ধুত্ব দেখানো হচ্ছে। কিন্তু এরকম ভাবে চললে যে রাজ্যে ঘোর দুর্দিন নেমে আসবে। আর কি করা যাবে? রাজ্যের আয় বাড়াতে হবে, না হলে নবাবের কাছে ভিক্ষে চাইতে হবে। ওরে বাবা, এ তো মরার ওপর খাড়ার ঘা। না না, আমি আর কিছুই ভাবতে পারছি না। ও মন্ত্রী, মন্ত্রী, দেখো দেখো, কি করে কি করা যায় দেখো একবার। দেখবই তো মহারাজ, 100 বার দেখবো। আমি যা দেখার সে তো দেখবই। তবে তাতে রাজ্যের উন্নতি হোক আর না হোক, আমার বিলক্ষণ হবে। কথাতেই তো আছে, আপনি বাঁচলে রাজ্যের নাম। না, মন্ত্রী মশাইয়ের হাবভাব আমার খুব একটা সুবিধের ঠেকছে না। মহারাজ নিক না নিক, আমাকে আমার মতো করে খোঁজ খবর নিতেই হবে। এই যে এই বেটা পাজি, ওর অনেক খাজনা বাকি, তাই ওকে সুরসুরি দিয়ে ওর যা মাল করি আছে বার করে না। মন্ত্রীমশাই, চাষবাসের তো এই অবস্থা, এখন কোথা থেকে কি দেবো বলুন তো? তাই বললে হয়? দিয়ে দে, যা আছে ভালোই ভালোই দিয়ে দে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কি করে বাঁকাতে হয় সেটা আমার জানা আছে। না না না, রক্ষা করুন। ধনে মারছেন মারুন, প্রাণে মারবেন না। এই যা আছে আমি তাই দিচ্ছি। এই তো কেমন ভালো ছেলের মতো কথা। এই যে মানিক চাঁদ, বেশ তো রসে বসে আছো। ওদিকে মহারাজের খাজনা ভরার কি হবে? এই তো সবে ধান বুনেছি মন্ত্রী মশাই, ফসল উঠলেই দিয়ে দেব। এটা কি মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, যে যা খুশি করবে? আরে হাঁ করে দেখছিস কি? যা ঘরে ঢুকে কেড়ে নে। কি দিনকাল পড়লো, আমাকে কিনা খাজনার জন্য এইভাবে বাড়ি বাড়ি ঘুরে তাগাদা করতে হচ্ছে। ছি ছি মন্ত্রী মশাই, এটা কি বলছেন? আমি তো না বলতেই। সে তো জানি, তোর মতো আর কজন আছে এই গায়ে? তাহলে দে, দাঁড়িয়ে আছিস কেন? দেবার মতন যে আর কিছুই নেই মন্ত্রী মশাই, শেষ সঞ্চয়টুকুও তো দিয়ে দিয়েছি। বেশ, তবে তোর জমির দলিল চাইতে।
পরে সময় সুযোগ করে ছাড়িয়ে নিয়ে যাবে। এমন ভাবে সব কেড়ে নেবেন না। তাও তোদের ভাগ্যি ভালো যে তোদের গারদে ভরিনি। তবে কান খুলে শুনে রাখ, এই খাজনা আদায়ের কথা যদি মহারাজের কানে পৌঁছয় তাহলে কিন্তু রক্ষে থাকবে না। কথাটা যেন মনে থাকে। এই তো এতক্ষণে বেছে বেছে ঠিক দোকানে এসেছি। মাসোহারা দিবি না মানে? ঠিক পড়ায় গন্ডায় আদায় করে ছাড়বো। কই কি আছে, কি আছে বের কর তাড়াতাড়ি। ও বাবা, মা লক্ষ্মীর কৃপায় এই দোকানের বিক্রি বাটাও তো নেহাত মন্দ নয় দেখছি। ওই কম করে 100 মোহর আদায় না করে আমি কিছুতেই নড়বো না। এদিকে ঠিক খেয়াল আছে, ঠিক মাসোহারা নিতে চলে এসেছে। আহা, যা বলবি ভালো করেই বল না, অত মিউ মিউ করার কি আছে? না না না, কই মানে আমি তো কিছু বলিনি। বেশ, তাহলে না হয় আমি বলছি। যেমন মধু দেখলেই মৌমাছি ভন ভন করে, তেমনি আমিও চলে এসেছি না ডাকতেই। আমি কিন্তু না চাইতেই দিয়ে দিলাম মন্ত্রী মশাই। পুরো 50টা মোহর আছে আপনার মাসোহারা। হ্যাঁ, এটা কি মামার বাড়ির আবদার? হ্যাঁ, যা দিবি তাই নিয়ে নিতে হবে। মামার বাড়ি বলুন আর দাদুর বাড়ি বলুন, এর বেশি দিতে হলে আমি আমার দেশের বাড়ি চলে যাব। হ্যাঁ, আমাকে টুপি পরানো হচ্ছে? তুমি চলে গেলে এই দোকানের কি হবে? আমি দোকান বেচে দেব। ওরে বেটা, বলে কি দোকানই বেচে দেবে? না না, যা পাচ্ছি এই তালে হাতিয়ে নি, পরে যদি এটাও না জোটে। ও, তোরা চলে এসেছিস? আজ তো দেখছি তাহলে একেবারে জমিয়ে আসর বসাতে হবে। হ্যাঁ, আমরা তো জানি আজ তোমার ছুটি। আমরা তো সেই জন্যই সাত তাড়াতাড়ি চলে এলাম। তুমি বলবে আর আমরা শুনবো। না না না, আজ আমি নয়, বলবি তোরা। কিন্তু তুমি ঠিক কি শুনতে চাইছো বলো তো দাদু? কেন? এই যে চারদিকে যা দেখছিস শুনছিস তাই বলবি। আচ্ছা ঠিক করে বল তো দেখি, চারদিকে সবাই কি সত্যি শান্তিতে আছে? না গো দাদু, সব যেন কেমন থমথম করছে। তবে কয়েকদিন ধরেই মন্ত্রী মশাই নাকি এই গ্রাম সেই গ্রাম ঘুরে বেড়াচ্ছে। নাকি আবার কি? আজ তো মন্ত্রী মশাই পূব গায়ে এসেছেন। বটে, তার মানে ভেতরে ভেতরে কিছু একটা ঘোট পাকাচ্ছে। বেশ, তাহলে মন্ত্রী মশাইকে এখনই চট করে একবার বাজিয়ে দেখতে হবে, বুঝলি? তবে আমি একা নয়, বাজালে মহারাজকে সঙ্গে নিয়ে বাজাতে হবে। কিন্তু আমরা কি করব বললে না তো দাদু? কেন? তোরা যেটা বরাবর করিস সেই কাজটাই মন দিয়ে কর। কিছু হোক বা নাই হোক, মন্ত্রী মশাইয়ের গতিবিধির উপর সজাগ নজর রাখ। আজ মনে হচ্ছে মন্ত্রী মশাই বেশ ভালো দাও মেরেছেন। যা মেরেছেন মেরেছেন, কিন্তু আমাদের ভাগটা বুঝে নিতে হবে কিন্তু। সে আর বলতে। নে নে, তাড়াতাড়ি হাত চালা। কে যে আবার কখন তককে তককে এসে হাজির হয়ে যায় কে জানে। ওই কদিন ধরেই তো হিসেবে ভালোই গড়মিল করছেন মন্ত্রী মশাই। মনে হচ্ছে ময়দান একদম ফাঁকা, এদিকে কেউ নজর দেবার নেই। আহ, আস্তে আস্তে, সেই জন্যই তো বলছি মোহর টোহর যা আছে সব ঝপাঝপ জায়গায় পাঠিয়ে দে। সময় থাকতে সব সরিয়ে ফেলতে হবে। সরাতে আর বাকি রাখলেন কই? প্রজাদের মালকড়ি তো একদম হালকা করে দিয়েছেন। তবু যত খাই ততই যেন মনটা আরো খাই খাই করে। নে, তোরা আর দেরি করিস না, যা যা বেরিয়ে যায় ঝটপট।
যাক, এদিকের গ্রাম কটা হলো, এবার অন্য দিকটা দেখতে হবে। কোন দিকে কি দেখছেন মন্ত্রী মশাই? এদিকে তো আমি চোখে কানে কিছুই দেখতে পাচ্ছি না। সাগার তো সেই যেমনকার তেমন হাঁ হয়েই আছে। আরে আরে, একই মহারাজ, আপনি এখানে? ও, খুব জোর বেঁচে গেছি, আর একটু হলেই গেছিলাম আর কি। কেন মন্ত্রী মশাই, ভূত দেখলেন নাকি? কেমন যেন চমকে উঠলেন মনে হচ্ছে। না মানে মহারাজ, আপনাকে আজ যেন কেমন উস্কো খুস্কো দেখাচ্ছে। আপনি কি বিশেষ কোনো ব্যাপারে খুব চিন্তিত আছেন? কোষাগার থেকে যদি এইরকম হুড়হুড় হুড়হুড় করে মোহর বেরোতেই থাকে, তাহলে মহারাজ চিন্তা করবেন না তো কি দুহাত তুলে নৃত্য করবেন? আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, কদিন যাক, আমি ঠিক খাজনার বাজনা বাজিয়ে দিয়ে কোষাগার ভরে দেব। সেই জন্যেই তো গ্রামে গ্রামে ঘুরে দেখে নিচ্ছি। সে যে কি চক্করে ঘুরছেন তাকে আর বুঝতে বাকি আছে, শুধু হাতে নাতে ধরতে যা দেরি। না না না, আমি বেশ বুঝতে পারছি খাজনার হিসেব ঠিক মতো রাখা হচ্ছে না। খাজনার হিসেব তো মন্ত্রী মশাই দেবেন, আর দিতে না পারলে তার দায়ও উনিই নেবেন। আয়, তোমার জন্য কি শেষে ঘটি বাটি বেচে আমাকে রাজ্য ছেড়ে চলে যেতে হবে নাকি? এটা কি বলছেন মহারাজ? না না, যেদিকে দু চোখ যায় আমি এবার চলে যাব। এদিকে তো যা গুছানোর সেটা গুছিয়েই নিয়েছি। আহা, কি মুশকিল! কিন্তু তুমি বা যাবে কোথায়? মনে হচ্ছে মহারাজকে এক কথাতেই একেবারে বশ করে ফেলেছি। এ তো ভারী মুশকিল হলো দেখছি। নানা গোপাল, তোমার কথা শুনে বিনা প্রমাণে মন্ত্রীকে সন্দেহ করা আমার একদমই উচিত হয়নি। বেশ, তাহলে এবার প্রমাণের অপেক্ষাতেই থাকুন মহারাজ। আরে আরে আরে, এ কি? সভা তো প্রায় ফাঁকা। রাজবৈদ্য, অমাত্য, জ্যোতিষী ওই গেল কোথায় সব? আর গোপালই বা কোথায়? গোপালের যে আবার কি হলো? বাকি সবার কথা জানি না, তবে গোপালের আর কি হবে? হয় খাবে, না হয় শোবে। হ্যাঁ, সে আবার কি? তাহলে আর কি করে ওরকম জ্বালার মতো ভুঁড়ি বানাবে মহারাজ? সারাদিন বাড়িতে বসে ল্যাজ নাড়ছে, আর মাস গেলে গুনে গুনে বেতনটি নিয়ে যাচ্ছে। উমা, গোপালের আবার ল্যাজ? আইরে পাখি, ল্যাজ ঝোলা খেতে দেব গুড় ছোলা। কবির যেন আর রসিকতা ধরে না। দেখছে একে আমার ঝালাপালা অবস্থা, আর উনি কিনা গুড় ছোলা খাওয়াচ্ছে। আপনার প্রশ্রয়ই তো গোপাল এভাবে মাথায় উঠেছে। না না, ব্যাপারটা বোধহয় ঠিক এরকম নয়। গোপাল তো শুধু শুধু বাড়িতে বসে থাকার লোক নয়। হ্যাঁ, তবে কি গোপাল আমার কথায় দুঃখ পেয়ে বাড়িতে বসে থাকলো? ওহ, চমৎকার! সাধু সাধু! খেটে খেটে হাতে পায়ে আমার কেমন খিল ধরে যাচ্ছে, আর গোপাল গোপাল কিনা বাড়িতে গোসা করে বসে আছে। মহারাজ, সত্যি সত্যি নগরে এক সাধু এসেছেন। সবাই বলছেন তিনি নাকি দুঃখহরণ বাবা, সবার দুঃখ দূর করে দেন। হ্যাঁ, সে আবার কেমন বাবা? তাই গ্রামগঞ্জ থেকে সবাই বাবার কাছে আসছে, এমনকি অমাত্য রাজ জ্যোতিষীও তো সেখানেই গেছেন। আমিও যাব মহারাজ, আমারও না খুব দুঃখ। ভেবেছিলাম তরোয়ালের এক কোপে 10 জনকে সাফ করে দেবো, এখন তো তরোয়ালই তুলতে পারি না। হ্যাঁ, বলো কি, তোমার এখন এই অবস্থা? এই রে, ভুল করে ঠিকটা বলে ফেলেছি। উমা, দুঃখ হরণ বাবা, আমার দুঃখ আর কে বুঝবে উনি ছাড়া? ভেবেছিলাম কবিতা লিখে করব জগৎ মত, তার বদলে গায়ে গতরে ধরলো ভীষণ বাদ। উনি বাবা। না না, বাবা যদি সত্যি সবার দুঃখ দূর করতে পারে, তাহলে তাহলে আমি যাব বাবার কাছে। আমার চেয়ে বড় দুঃখী আর কে আছে বলো তো? না, ওই বাবা সত্যি কিছু জাদুটনা করার আগে আমাকে এদিক সেদিক ছড়িয়ে রাখা সব মালকড়ি বাড়ি ভর্তি করতে হবে। যাই, আমি বরং সেই কাজটাই করি। আরে আরে, আমার কি সৌভাগ্য! হ্যাঁ, আপনি দেখে দেখে আমার রাজ্যে এসেছেন বাবা। আমি তো আপনার দর্শন পাবো বলে সে কখন থেকে আনচান আনচান করছি। আহা,
এখনই কেমন ক্লান্ত দেখাচ্ছে আপনাকে রাজন। আসুন আগে একটু জিরিয়ে নিন। না না বাবা, না, জিরোনোর উপায় নেই। একটা শেষ হতে না হতেই আর একটা সমস্যা এসে পড়ে। আজ প্রজাদের কষ্ট তো কাল রাজকোষ খালি, সেগুলো সামলায় তো নবাবের ফতোয়া। ওহ, জীবন একেবারে ঝালাপালা হয়ে গেল বাবা। তাই বলছি, আমার থেকে না দুঃখী আর কেউ নেই। আপনি যা ভাবছেন তা নয়, কর্মগুণেই ফল ভোগ করতে হয়। সবারই নিজের নিজের দুঃখ আছে রাজন। সে বললে কিন্তু আমি আপনাকে ছাড়বো না। আমার দুঃখ আপনাকে দূর করতেই হবে বাবা। বেশ বেশ বেশ, আপনাকে তাহলে একটা সুযোগ দিচ্ছি আমি। ওই গাছে রাজ্যের প্রজারা নিজের নিজের দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগ সব পুটলিতে বেঁধে ঝুলিয়ে রেখে গেছে। আপনিও তাহলে তাই করুন, দেখুন যদি সমস্যার সমাধান হয়। আমি তো এক পায়ে রাজি বাবা। তবে আমার যে একটা ছোট্ট শর্ত আছে। কি শর্ত বাবা? আপনি যখন আপনার দুঃখের পুটলি বেঁধে ওই গাছে ঝোলাবেন, তখন ওই গাছে আগে থেকেই ঝুলে থাকা যে কোনো একটি পুটলি আপনাকে সাথে করে নিয়ে আসতে হবে। সে ঠিক আছে, সে ঠিক আছে। এ আর এমন কি কাজ? পুটলি তো না হয় নেব, কিন্তু কিন্তু কোনটা নেব? না না না, এই ছোট্ট পুঁটলিটা ঠিক হবে। হ্যাঁ, এটাই নি, এটাই নি। কিন্তু এটাতে কি আছে তা তো আমি জানি না। না 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 না, এটা নেব না, এটা নেব না। ওইটাই নি। ওরে বাবা, ওটাতে যদি আবার ভয়ঙ্কর কিছু থাকে, মানে কোনো জটিল ব্যাধি। ও রে বাবা, এ কি সমস্যায় ফেললেন বাবা? ও বাবা, সমস্যা হচ্ছে? বেশ বেশ বেশ, তাহলে রাজন আপনি বরং সব পুটলিগুলোই খুলে খুলে দেখুন একবার, দেখুন কোনটায় কি লেখা আছে। ও, আপনি আমায় বাঁচালেন বাবা, বাঁচালেন। এবার আমি দেখে শুনে নরম মতো দুঃখ বেছে নেব, কেমন? কি এতে তো লেখা আছে মন্ত্রী 500 মোহর নিয়ে গেছেন কেড়ে। হ্যাঁ, এটাই লেখা মন্ত্রী জমির দলিল নিয়ে নিয়েছেন। এটাই আবার কি লেখা আছে? হ্যাঁ, এটাই আবার লেখা মন্ত্রীর জন্য দোকান বেচতে হয়েছে। হ্যাঁ, চাষির সার কেনার অর্থ মন্ত্রী কেড়ে নিয়েছে। এখনো দেরি হয়ে যায়নি মহারাজ। আপনি যদি সবার দুঃখ দূর করতে চান, তবে আসুন আমার সঙ্গে, সবাইকে নিয়ে আসুন একেবারে পাইক বরকন্দাজ নিয়ে। আমার না একটা গান গাইতে ইচ্ছে করছে, আমি গাইবো গিন্নি? ও মা, সে আবার কি? গান গাইবে কেন? মনে হচ্ছে খুব ফুর্তি হয়েছে। সে তো হয়েইছে, আর সেটা যে কেন হয়েছে তা কি আর তুমি জানো? না না, গানটা যখন গলার কাছে এসে সুরসুর করছে তখন গেয়েই ফেলি। হ্যাঁ, বলি বুড়ো বয়সীকে তো আবার ভীমরতি ধরেছে। যখন ধরা পড়বে তখন টেটি পাবে। না না, ধরবে আবার কি? কে ধরবে আমায়? আমি কি আর কাঁচা কাজ করেছি গিন্নি? সব মোহর বাড়ির পিছনের বাগানে মাটির তলায় পুঁতে দিয়েছি, আর দেওয়ালে গর্ত করে গয়না ভরে রেখেছি। আমাকে আর কে ধরে? তোমাকে যে ধরে সে তো সামনেই আছে। নাও নাও, এবার মানে সব বের করো দেখি। কি
কি মহারাজ, আপনি? হ্যাঁ, আমি এই দুঃখহরণ বাবা আমাকে পথ দেখিয়ে সোজা এখানে এনেছে, আর তারপরেই তো আসল অপরাধী বামাল সমেত ধরা পড়েছে। কিন্তু আমি যে কোনো বাবা নই মহারাজ, আমি তো গোপাল। হ্যাঁ, তার মানে তুমি? হ্যাঁ মহারাজ, আমি ছদ্মবেশ ধারণ করে বসেছিলাম। প্রজারা মন্ত্রী মশাইয়ের ভয়ে আপনাকে নিজেদের দুঃখ জানাতে পারছিল না, আর আপনারও মন্ত্রী মশাইয়ের বিরুদ্ধে প্রমাণের প্রয়োজন ছিল, তাই। সত্যি গোপাল, তোমার তুলনা নেই। এখন আমি বুঝতে পারছি কোষাগার আর ভরে না কেন। বিশ্বাস করুন মহারাজ, বিশ্বাস করুন, আমি তো এইসব কোষাগারে জমা করব বলেই মানে মানে এখান থেকে নিয়ে ওখানে মানে হচ্ছে এখন এই ফর্দ ধরে সবার মালকড়ি ফেরত দেবে তুমি, আর তোমার আগামী 1 বছরের বেতন এবার কোষাগারে জমা হবে। আরে মরার উপর খাঁড় ঘা দেবেন না মহারাজ, ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। এবার মন্ত্রী মশাই বুঝবেন খেলার নাম বাবাজি। আশা করি তোমরা সকলেই জানো যে আগামীকাল আমার জন্মদিন। আগে জানি বই কি মহারাজ, আর তাই আজকেই আপনাকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি। ওং জন্মদিনং শুভং স্থিতি হয়ং কাজকর্মং সুস্থ হয়ং দূর হয়ং চিন্তাং ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। আচ্ছা, ওই অং বং চং ছেড়ে সোজা বাংলায় বলুন না রাজপণ্ডিত, তাহলে বুঝতে কিছুটা সুবিধে হয় আর কি। তুমি অতি মূর্খং, তাই কি করেন বুঝিবেন দেবং ভাষণ। হ্যাঁ, এবার কাজের কথায় আসি। তোমরা সকলেই জানো যে প্রতি বছর আমার জন্মদিনে আমি তোমাদের কিছু উপহার দিয়ে থাকি। সে তো জানি মহারাজ। তো কাল যেহেতু রাজসভা বন্ধ, তাই আজই আমি তোমাদের সকলকে সেই উপহার দেব। মহারাজের জয় হোক। তা সকলের আগে সভা কবি এসো। তুমি কবি, তাই এই নাও সোনার নিব লাগানো একটা রূপোর কলম। এবার বিজ্ঞানী এগিয়ে এসো, এগিয়ে এসো। এই নাও একটা অনুবীক্ষণ যন্ত্র। এবার সেনাপতি তুমি এগিয়ে এসো। এই নাও সোনার হাতল সমেত রূপোর ছোট্ট একটা তলোয়ার। তুমি তো সারাক্ষণ ঢাল তলোয়ার নিয়ে থাকো, তাই এটা একটা প্রতীকী উপহার। এমন উপহার পেয়ে আমি ধন্য মহারাজ। এবার রাজ্যদেশে এগিয়ে এসো। তুমি জ্যোতিষী, তাই এই পঞ্জিকাটা সর্বদা কাছে রাখবে। শুধু একটা পঞ্জিকা? কেন, ক্ষতি কি? মহারাজ তো প্রত্যেককেই তার কাজের জিনিস উপহার দিচ্ছেন, আর গণনা করতে গেলে পঞ্জিকা লাগবেই, তাই না রাজ্যতীষী? তুমি থামো তো। আমি কিছু পাবো না মহারাজ? অবশ্যই পাবে। এই নাও তোমার জল পাত্র। আমার জলপাত্র? কেন, অসুবিধে কোথায়? সারাক্ষণ অঙ্গংচং করবেন আর তামার জলপাত্রে জল ঢালবেন। মূর্খ! মন্ত্রী নতুন এসেছে, তাই ওকে এখন কিছু দিচ্ছি না। আগে ওর কাজকর্ম দেখি, তারপর না হয় সামনের বছর দেব। কি মন্ত্রী, অসুবিধে নেই তো? অসুবিধে আর কোথায়, এদিক দিয়ে না হয় ওদিক দিয়ে আমি ঠিক পুষিয়ে নেব। না মহারাজ, কোনো অসুবিধে নেই। আসলে আমি মনে করি আপনার অন্তরের ভালোবাসাটাই আমার কাছে শ্রেষ্ঠ উপহার। বাহ বাহ বাহ, বড় ভালো কথা শোনালে। অন্তরের ভালোবাসা।
আসলে ওনার নাম তো ভগবান, তাই অন্তরের ভালোবাসা ওর মতো আর কে বুঝবে? তাই না নতুন মন্ত্রী মশাই? তুমি বড্ড পেরেছ গোপাল, সুযোগ পেলে তোমায় দেখে নেব। হ্যাঁ গোপাল, এবার তুমি এগিয়ে এসো। এই নাও। এটা কি মহারাজ? কেন বুঝতে পারছো না? এটা একটা টুপি, যেটা তুমি যখন তখন সকলকে পরিয়ে থাকো। মহারাজ, শেষে আপনি কি না বেছে বেছে আমাকেই টুপি দিলেন? আরে এতে খারাপের কি আছে? একবার ভেবে দেখো, তোমার মাথার ভেতর কত বুদ্ধি, অথচ মাথায় চুল নেই। চড়া রোদে তোমার মাথার ভেতরের বুদ্ধি যাতে শুকিয়ে না যায়, তাই তো এই টুপি। এখন থেকে সর্বদা এটা পরে থাকবে, বুঝলে? সর্বদং টুপি পরিতং রক্ষা করং আপনং বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, আজ তো টুপি দিলেন, তবে আমার নামও গোপাল ভাঁড়। এই টুপি কিভাবে ঘুরিয়ে পড়াতে হয় সেটা আমারও ভালোভাবে জানা আছে। বুঝলে রানী, উপহার হাতে পেয়ে না গোপালের মুখের সে যা অবস্থা হলো, দেখলে না তো? তুমিও তাহলে হেসে ফেলতে। অনেকদিন বাদে বুঝলে, জুৎসই ভাবে গোপালের পেছনে লাগতে পেরে আজ আমি বড় আনন্দ পেয়েছি। গোপালকে জব্দ করে আনন্দ পেয়েছেন, ভালো কথা, কিন্তু ওকে চেনেন তো মহারাজ? দেখবেন একদিন না একদিন ও ঠিক আপনাকে পাল্টা দেবে, তখন সেটা সামলাতে পারবেন তো? আসলে রানী, গোপালের বুদ্ধির কাছে হেরেও মজা, তাই তো মাঝে মধ্যে ওকে রাগিয়ে দিয়ে ওর ভেতরের বুদ্ধিটাকে আমি উস্কে দিতে চাই। সে আপনি যাই বলুন না মহারাজ, জন্মদিনের উপহার নিয়ে গোপালের সঙ্গে এমন রসিকতা করা আপনার যে একেবারেই উচিত হয়নি, এই আমি বলে দিলাম। এই দেখো কাণ্ড, বুড়ো বয়সে ভীমরতি দেখো, দিনে দুপুরে মাথায় কিনা টুপি পরে এলো। কি করব গিন্নি, মহারাজ তার জন্মদিনে এই টুপিটা উপহার দিয়ে বললেন মাথায় পড়ে থাকতে। আমার মাথায় যে অনুপাতে বুদ্ধি, সেই অনুপাতে চুল নেই। হায় আমার কপাল, মহারাজ বললেন আর তুমি অমনি টুপি মাথায় দিয়ে নাচতে নাচতে চলে এলে। বুঝতে কি আর পারিনি গিন্নি, সবই বুঝতে পেরেছি গো, শুধু একটা সুযোগ আসতে দাও, এমন ঠকান ঠকাবো না মহারাজকে। না না, নতুন মন্ত্রী মশাই, গোপাল বড্ড বেড়েছে, সারাক্ষণই মুখে চ্যাটাং চ্যাটাং কথা। আর তার উপযুক্ত উত্তরও তো আজ পেয়েছো। সর্বসমক্ষে মহারাজ আর গোপালকে যা নাস্তা নাবুদ করে ছেড়েছেন না। না না না, শুধু নাস্তা নাবুদ দেখে আমাদের সন্তুষ্ট হয়ে থাকলে চলবে না, তাই এমন কিছু একটা করতে হবে যাতে করে গোপাল একেবারে ল্যাজে গোবরে হয়ে এই কৃষ্ণনগর ছেড়ে পালাতে বাধ্য হয়। ঠিক আছে, তাই হবে। গোপালের এমন অবস্থা করব যাতে গোপালের এই চ্যাটাং চ্যাটাং কথা চিরকালের জন্য স্তব্ধ হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়। আমাকে আজকের দিনটা ভাবতে দাও, কাল রাজসভায় গিয়ে মহারাজের সামনেই সব বলবো। এখন তোমরা এসো। হ্যাঁ, বাহ 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 গোপাল, টুপিতে কিন্তু তোমায় মানিয়েছে বেশ। সে তো মানাবেই মহারাজ, তবে টুপি মাথায় দিয়ে বেশ একটা বুদ্ধিরও জোর পাচ্ছি মহারাজ। বটে, মনে হচ্ছে আপনার কথাই ঠিক, রোদের তাতে আমার বুদ্ধি আর শুকিয়ে যাচ্ছে না। হেসে নিন, হেসে নিন।
যেমন ইচ্ছে হেসে নিন, তবে আপনার মাথায় অদৃশ্য এক টুপি পরিয়ে দেবার সময় আমারও আসবে। মহারাজ, এই রঙ্গরসিকতা ছেড়ে এবার কাজের কথায় আসা যাক। সেদিন আপনি আমার কাজকর্ম দেখবেন বলেছিলেন না, তাই আমি একটা অভিনব কাজের কথা ভেবেছি। অভিনব কাজ? বেশ বেশ, বলো শুনি। মহারাজ, আমি ভেবে দেখলাম যে আমাদের রাজ্যে গৃহপালিত পশু মানে গবাদি পশু কত আছে তার সংখ্যা কিন্তু আমরা কেউ জানি না। ঠিক কথাই বলেছ তুমি। সত্যি তো, আমার রাজ্যে কত গবাদি পশু আছে তার তো কোনো পরিসংখ্যানই নেই। আপনার অনুমতি পেলে সেই কাজটাই শুরু করতে চাই আমি। আচ্ছা মন্ত্রী, একটা কথা, এই পরিসংখ্যান আমাদের কোন কাজে লাগবে বলো তো? হে কি বলছেন মহারাজ, একটা রাজ্য কতটা সমৃদ্ধশালী সেটা তার গবাদি পশুর সংখ্যা দিয়েই তো বোঝা যায়। স্মরণ করে দেখুন, পুরাকালে কিন্তু এই গবাদি পশুর সংখ্যা বিচার করেই একটা দেশের আর্থিক আর সামাজিক অবস্থার কথা বোঝা যেত। হ্যাঁ, তাহলে মন্ত্রী, গবাদি পশুর সংখ্যা জানার জন্য কি করতে চাও তুমি? আদমশুমারি মহারাজ। হ্যাঁ, গবাদি পশুর আদমশুমারি? হ্যাঁ মহারাজ, ঘরে ঘরে গিয়ে লোকগণনা করে মানুষের যেমন আদমশুমারি হয়, তেমনি ঘরে ঘরে গিয়ে আমাদের গবাদি পশুর আদমশুমারি করতে হবে। হ্যাঁ, আর একবার এটা করে ফেলতে পারলেই জানা যাবে এই কৃষ্ণনগরে গবাদি পশুর সংখ্যা কত। বাবা বাবা বাবা, তাহলে তো খুব ভালো হবে। তা কে করবে এই কাজ? অনুমতি পেলে রাজপণ্ডিত আর রাজজ্যোতিষীকে নিয়ে আমি নিজেই শুরু করে দিতে পারি। তাহলে তাই দাও। কিন্তু মহারাজ, এই কাজের জন্য কিছু তো খরচ হবে। খরচ? খরচের জন্য ভয় পাই না। তা বলো বলো তো, কত খরচ হতে পারে? আগে মহারাজ, ওই বাইরের লোককে দিয়ে করাতে গেলে অনেক বেশি খরচ হতো, কিন্তু যেহেতু আমরাই করব তাই খরচ অনেক কম হবে। তাও বলো, মানে কত পড়বে? আগে 1000 স্বর্ণ মুদ্রা দিলেই হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, পেয়ে যাবে। খাজাঞ্চির কাছ থেকে নিয়ে নাও। ধন্যবাদ ধন্যবাদ মহারাজ। এই নাও তোমাদের পাওনা। কত আছে এতে? ওই তো 1000-এর অর্ধেক 500 আমি রেখেছি, আর বাকি 500 দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম। আচ্ছা, আপনার বুদ্ধির দৌলতে আমাদের তো কিছু প্রাপ্তিযোগ ঘটলো, কিন্তু গোপালের ব্যবস্থার কথা কিছু কি ভেবেছেন? ভেবেছি বই কি, জব্বর এক উপায় ভেবেছি। বাবা বাবা বাবা, সে তো খুব ভালো কথা। হতচ্ছাড়াটা যদি আর কৃষ্ণনগরে না থাকে, তাহলেই আমাদের প্রত্যেকের হাড় জুড়োয়। কি ব্যাপার, ভগবান, রাজপণ্ডিত আর রাজজ্যোতিষী এখনো সভায় এসে পৌঁছয়নি কেন? মনে হয় উহারা করিয়াছে শুরু, একটি একটি করে গুনিতেছে গরু। কি গো মন্ত্রী, গরু গুনে এলে বুঝি? সে তো গুনবেনি। আসলে নিজের সমগোত্রীয়দের গুনার মধ্যে কত আনন্দ বলুন। বলো বলো, যা ইচ্ছে বলো। জানো না তো বাচ্চাদন, এরপর তোমায় কি পেঁচে ফেলবো। মহারাজ, ওই গবাদি পশু গুনতে গুনতে আরো একটা কাজের কথা মাথায় এলো। বাবা, আবার কাজের কথা? আগে মহারাজ, ভেবে দেখলাম গবাদি পশুর সাথে সাথে আমাদের কাকের আদমশুমারি করলে কেমন হয়? হ্যাঁ, কাকের আদমশুমারি? হ্যাঁ মহারাজ, গুনে দেখতে হবে যে এ রাজ্যে কাকের সংখ্যা কত। আচ্ছা, এই কাকের আদমশুমারি করে কি আবার লাভ হবে বলো তো? আগে কোন রাজ্যের কাকের সংখ্যা দিয়েই সেই রাজ্যের মানুষের মন ও ধনের অবস্থার কথা বোঝা যায়। কিরকম কিরকম? ধরুন, একটা রাজ্যে কাকের সংখ্যা অনেক, তাহলে এর থেকে কি বোঝা যায়? কি বোঝা যায়? বোঝা যায় যে সে রাজ্যের কাকেরা পেট ভরে খেতে পায়, মানে রাজ্যের মানুষ তাদের খেতে দেয়। ঠিক ঠিক, একেবারে ঠিক।
আর মানুষ খেতে দেয় কখন? যখন তাদের হেঁসেলে খাবারের কোনো অভাব থাকে না। একেবারে ঠিক। তাই কৃষ্ণনগরের কাকের সংখ্যা গণনা করে বোঝা যেতে পারে যে এ রাজ্যের সাধারণ মানুষের হেঁসেলের হাল হকিকত কি। বাহ বাহ বাহ, বড় ভালো চিন্তা ভাবনা। তাহলে আর দেরি না করে কাল থেকেই কাজ শুরু করে দাও। করে তো দেওয়াই যেতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে এই কাজটা করবে কে? তাই তো, কে করবে কে করবে? আমরাই করে ফেলতে পারতাম, কিন্তু ওই যে গবাদি পশু নিয়ে আমরা ব্যস্ত। তাহলে আমার মনে হয় এই কাজটা গোপালকে দিয়ে ভালোই হবে। আসলে সে অবধি দেখছি যে গোপালের কোনো কাজই নেই, তাই গোপালেরও একটা কাজ হবে আর আমাদের কাক গণনার কাজটা হয়ে যাবে। হ্যাঁ গোপাল, তাহলে কাল থেকে তুমি কাক গণনার কাজে লেগে পড়ো। কি গোপাল, রাজি তো? এর মধ্যে আমার একটা শর্ত আছে, গোপাল যদি ঠিকঠাক কাক গুনে ফেলতে পারে তাহলে ওকে 500 স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে, আর যদি না গুনতে পারে তাহলে কাকেশ্বর কুচকুচে উপাধি দিয়ে এই রাজ্য থেকে বিতাড়িত করা হবে। বুঝতে পেরেছি, কৌশল করে আমাকে জব্দ করার চেষ্টা। ঠিক আছে, আমিও দেখব কে কাকে জব্দ করে। আমি রাজি মহারাজ, তবে আমারও দুটো শর্ত আছে। যেমন? এই কাজের জন্য আমাকে 2000 স্বর্ণ মুদ্রা পারিশ্রমিক দিতে হবে। কেন কেন? আমরা যেখানে 1000 করছি তুমি সেখানে 2000 চাইছো কেন? আপনাদের কাজ ঘরে ঘরে গিয়ে গরু গোনা, আর আমার কাজ মাঠে ঘাটে দৌড়ে গাছে চড়ে কাক গোনা। কাজটা যেহেতু খুবই পরিশ্রমের, তাই পারিশ্রমিকও দ্বিগুণ। ঠিক আছে ঠিক আছে, 2000ই পাবে। এবার তোমার দ্বিতীয় শর্ত বলো। দ্বিতীয় শর্ত হচ্ছে আমাকে 1 মাস সবেতন ছুটি দিতে হবে। এই 1 মাস আমি কি করছি কি না করছি তার জবাবদিহি কিন্তু আমি কাউকে দেব না। তবে ঠিক 1 মাস বাদে আমি রাজসভায় এসে বলে দেব এই রাজ্যে ঠিক কটা কাক আছে। আর যদি না বলতে পারো? ওই তো আপনার দেওয়া শর্ত অনুযায়ী কাকেশ্বর কুচকুচি উপাধি নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাব। তবে মহারাজ, পারিশ্রমিকটা কিন্তু আজকেই চাই। ঠিক আছে, খাজাঞ্চির কাছ থেকে নিয়ে নিও। গিন্নি, দেখে যাও কি এনেছি। ও মা গো, এই কোথায় যাব গো? বুড়ো আজ হাতে মস্ত বড় মাছ ঝুলিয়ে সাত তাড়াতাড়ি রাজবাড়ি থেকে চলে এলো যে। যাও 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 যাও, তাড়াতাড়ি মাছটাকে কেটে বেচে রেঁধে ফেলো। এই তোমার কি হয়েছে বলো তো? মহারাজ আমাকে সবেতন 1 মাস ছুটি দিলেন, আর সেই সঙ্গে 2000 স্বর্ণ মুদ্রা। ওরে বাবা, এ কি শোনাচ্ছ গো? মহারাজ এসব করতে গেলেন কেন? মহারাজ বললেন, গোপাল, সারা জীবন অনেক মাথার পরিশ্রম করেছো, তাই এবার মাথা থেকে টুপি খুলে কটা দিন ভালো করে খাও দাও আর আরাম করো। ও তাই? শুনলেই কেমন যেন গায়ে কাঁটা দিচ্ছে গো। এই দাও 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 দাও, মাছটা দাও, এক্ষুনি কেটে রেঁধে ফেলি। দাও 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 দাও। আচ্ছা মন্ত্রী মশাই, বেশ কটা দিন তো কেটে গেল, আমরা তো গরু গুনে যাচ্ছি। আচ্ছা, গোপাল কি কাক গুনছে? বটার ঘটাকে ওর উপর চৌকিদারি করতে লাগিয়েছি। আমি শুধু সেই দিনটারই প্রতীক্ষায় আছি। গোপাল যেদিন মাথা নিচু করে কৃষ্ণনগর ছেড়ে চলে যাবে, ওর সব চেটাং চেটাং কথার জবাব সেই দিন দেবো, এই আমি বলে রাখলাম। ঝুড়ি নিয়ে কোথায় যাচ্ছ? এতদিন রাজসভায় বুদ্ধি বেচে ভাতের জোগাড় করে এসেছি, আজ ডিম বেচে পেটের ব্যবস্থা করব। তাহলে আজ থেকে তুমি ডিমওয়ালা বলতে পারিস। মহারাজ তোমার থেকে সব ডিম কিনে নেবেন বুঝি? দেখি। আমি চলি রে।
মহারাজ, আজই তো গোপালের 1 মাস পূর্ণ হচ্ছে, তা গোপাল আজ আসবে তো? আসবে কি বলছেন মন্ত্রী মশাই? গোপাল এসে গেছে। তা গোপাল, এবার সকলের সামনে বলো তো, আমাদের কৃষ্ণনগরে ঠিক কটা কাক আছে? সেখানেই তো কিঞ্চিত সমস্যা হয়েছে মহারাজ। হ্যাঁ, কিসের সমস্যা? কাক তো গুনে ফেলেছি, কিন্তু কিন্তু সমস্যা হচ্ছে ডিম নেই। আমি গাছে গাছে উঠে সব কাকের বাসা থেকে এই ডিমগুলো নিয়ে এসেছি। এতে আর সমস্যা কি? কাকের সংখ্যার সঙ্গে ডিমের সংখ্যা যোগ করে ফেলো, ব্যাস, তাহলেই পেয়ে যাবে প্রকৃত সংখ্যা। আপনার মুন্ডু আর আমার মাথা। মানে কি রে বাবা, এত জানেন আর এটা জানেন না যে কাকের বাসায় কোকিল এসে ডিম পেড়ে যায়? হ্যাঁ নয় হ্যাঁ, এই নিন ডিমের ছুরি, আর এর থেকে বেছে বলে দিন কোনগুলো কাকের আর কোনগুলো কোকিলের। ব্যাস, তাহলে আমিও বলে দিতে পারি এই রাজ্যের আসল কাকের সংখ্যা। গোপাল একটা মোক্ষম চাল চেলেছে দেখছি। কি হে মন্ত্রী, এবার ডিম দেখে বলে দাও কোনটা কাকের আর কোনটা কোকিলের। ইয়ে মানে এটা কি করে সম্ভব? ডিম দেখে কি বলা যায় নাকি? এসব বললে তো হবে না। আপনি মন্ত্রী, মাথা ভর্তি কত বুদ্ধি আপনার। ঠিক আছে, আপনি না পারলে রাজপণ্ডিত আর রাজজ্যোতিষী বলে দিক। অসম্ভব। না না, আমি পারবো না। তাহলে চুক্তি শেষ। ডিমের ঝুড়ি নিয়ে আমি বাড়ি চললাম। কাল থেকে আবার নিয়মিত রাজসভা আলো করতে আসবো, তাই তো মহারাজ? হ্যাঁ হ্যাঁ বাবা, আসবে বই কি, আসবে বই কি। ভাই ডিমওয়ালা, তোমার কাছ থেকে 150 ডিম নিয়েছিলাম, 25টা রেখে বাকিগুলো ফেরত দিচ্ছি। মা, মহারাজ, আসুন আসুন আসুন। গোপাল, ডিমগুলো তাহলে কাক কিংবা কোকিলের নয়? অবশ্যই নয় মহারাজ। আচ্ছা, এই ভারী চেহারা নিয়ে আমি কি করে গাছে উঠলাম, এই কথাটা একবারের জন্যও আপনার মাথায় এলো না? তার মানে তুমি আমায় ঠকিয়েছো? না 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 না, ঠকিয়েছি বলছেন কেন মহারাজ? তার চাইতে বলুন, বুদ্ধির মার প্যাঁচে আপনিও নতুন মন্ত্রী আমার কাছে হেরে গেছেন। কি বলেছিলাম, গোপালকে জব্দ করা অত সহজ নয়। দিল তো গোপাল বাংলা টুপির বদলে সাহেবদের হ্যাট পরিয়ে। ঠিক আছে, এবার না হয় তুমি পার পেয়ে গেলে, কিন্তু পরের বার? পরের বার না হয় পরেই দেখা যাবে। তা গরিবের বাড়িতে একবার এসেই যখন পড়েছেন, তখন কাক কোকিলের ডিম থুড়ি, হাঁসের ডিমের ঝাল দিয়ে 4টি ভাত খেয়ে যান। আপনার বৌমা কিন্তু ফাটিয়ে ডিমের ঝাল রাঁধে। হ্যাঁ, হাঁসের ডিমের ঝাল? হ্যাঁ